হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, নদীর চরের নরকঙ্কাল। এই গল্পটি সমস্ত ঘটনাটাই কাল্পনিক এবং সমস্ত গল্পটি আমার নিজের লেখা এবং সবকটি চরিত্রের কণ্ঠস্বর আমার নিজস্ব। চলুন শুরু করা যাক নদীর চরের নরকঙ্কাল। আমাদের গ্রামটির নাম আত্মারামপুর। এই গ্রামের ঠিক পাশ থেকেই বয়ে চলেছে মাতলা নদী। এই নদীটার নাম মাতলা কেন? কারণ নদীটা বর্ষাকালে এলে প্রচণ্ড ঢেউ আর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে নদী। কখনো ওপার ভেঙে যায়, কখনো ওপার ভেঙে যায়, কখনো গ্রামে জল ঢুকিয়ে দেয়, নদীর লবণ জল, যাকে নোনা জল বলা হয়। কিন্তু নদীতে বর্ষাকালের পরেই প্রচুর ইলিশ মাছ ওঠে। এই নদীতে মাত্রার ইলিশ খুব টেস্টি। আমাদের গ্রামে বেশ কিছু মানুষ এই নদীতে যায় ইলিশ ধরতে এবং তারা ইলিশ ধরে নিয়ে আসে আমাদের গ্রামে এবং সেখান থেকে বিক্রি করে বড় বাজারে, বড় মার্কেটে চলে যায় ইলিশগুলো আবার এক্সপোর্টও হয়, এমনকি বিদেশ পর্যন্ত চলে যায় এই ইলিশ। আমাদের গ্রামটি অত্যন্ত শান্ত এবং ছাওয়ায় ঘেরা, কিন্তু সন্ধে হওয়ার পরে এই গ্রামের বাড়িগুলো একের পর এক দরজা জানলা বন্ধ করে দেয়। তার কারণ এই গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না। সন্ধ্যের পরে পুরো গ্রামটা ডুবে যায় অন্ধকারে। সেই কারণে গ্রামে মহিলারা সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে কেরোসিনের ল্যাম্প জ্বেলে গল্প গুজব করে, কিন্তু বাইরে তেমন কিছু লোক দেখাও যায় না। এই গ্রামে বেশ কিছু লোক মাছ ধরতেও যায়। তাদের মধ্যে একজন ছিল আরাবুল মাঝি। এই আরাবুল মাঝি আমায় খুব ভালোবাসে এবং আমার সঙ্গে প্রায় সময় দেখা করতে আসে, গল্পও করে নদীর গল্প, নদীর মাছ ধরার গল্প, এবং নদীর চড়ে নাকি উনি অনেক সময় ভূত প্রেতও দেখেছে, এসব গল্পও করতে আসে। আমার প্রায় ইচ্ছে হতো যে একটু আরাবুল বাবুর সঙ্গে যাই নদীতে মাছ ধরতে, কিন্তু বাড়ি থেকে আমাকে তেমন অনুমতি দেওয়া হতো না। বাবা তো সবসময় বলতেন, দেখ তোর সঙ্গে মাঝি গল্প করতে আসুক, কিন্তু কোনো দিন খবরদার ওই আরাবুল মাঝির সঙ্গে নদীতে যাওয়ার চিন্তা ভাবনা করবি না, কেননা ওই নদীর চরটা হচ্ছে খুবই খতরনাক চর, ওই চরটা হচ্ছে নরকঙ্কাল চর। আমি বাবাকে সেদিন প্রশ্নই করে বসলাম, আচ্ছা বাবা, ওই ওই নদীর চরটা নরকঙ্কাল চর কেন? কি হয়েছিল ওই চরে? বাবা সেদিন সন্ধ্যাবেলা আমাকে ঘরে ডেকে দরজা জানলা বন্ধ করে দিয়ে বলল, শোন তবে ওই চরের গল্পগুলো তোকে আজকের বলি। এক সময় ওই চরেতে সব লোক যেত মাছ শিকার করতে, এমনকি গ্রামের মেয়েরাও যেত ওই চরে মাছ শিকার করতে। রাত 2টোর পরে যখন ভাটি পড়ে যেত নদীতে, জল কমে যেত, তখন ওই চরটা জেগে উঠত।
ওই চরটা যখন জেগে উঠত তখন সব লোক গিয়ে ওই চরে বেঁধে থাকা বেশ কিছু মাছ তারা সংগ্রহ করত। যখন সেই মাছ সংগ্রহ করতে যেত তখন বেশ কিছু বছর আগেকার কথা, তখন সবেমাত্র ওই বালির চরটি জাগছে এবং ঘন্টাখানেক কি ঘন্টা দুয়েকের মতো রাতে করে ওই চরটি জাগে। ওই নদীর চরে এই গ্রাম থেকে প্রচুর মানুষ যেত মাছ কাঁকড়া ধরতে। সেই মতো ওই নদীর চরটিতে মাছ কাঁকড়া ধরে নৌকোয় করে আবার গ্রামে ফিরে আসতো। কিন্তু কোনো একদিন রাতে গ্রামের বেশ কিছু মহিলা এবং বেশ কিছু পুরুষ মানুষ গেছিল, তাতে আমার ছোট ভাইয়ের শ্বশুর এসেছিল, ও গেছিল ওদের সঙ্গে শখ করে, দেখ আমাদের বংশের তো কেউ মাছ শিকার করে না, সেই মতো ওরাও গেছিল সেই মাছ শিকার করতে ওই চরটাতে, যেটাকে এখন লোকে বলে নরকঙ্কাল চর। সেই চরে সেই রাতের কথা আজও আমরা কেউ ভুলিনি। গ্রাম থেকে প্রায় 50 থেকে 60 জন মানুষ ওই নদীর চরে যায় মাছ শিকার করতে। কিন্তু সকালে আর কেউ ফিরে আসেনি, না সেই নৌকোর মাঝি না গ্রামের কোনো মানুষ। তারপরের দিন আমরা গ্রাম থেকে বেশ কিছু লোক নৌকো নিয়ে বেরিয়ে যাই ওই চরে, কিন্তু ওই চরে যাওয়ার পরে দেখি একজন মানুষও বেঁচে নেই, সমস্ত মানুষ মারা গেছে এবং তাদের কঙ্কালগুলো পড়ে আছে। সব থেকে বড় ভাবার বিষয় কি জানিস? কি বাবা? কি যেহেতু রাতে ওরা গেছে, সকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো আমরা তাদের বডিটা পাবো, কিন্তু না, সকালে গিয়ে দেখছি কি জানিস, দেখছি সব কটা মানুষের হাড়গোড়গুলো পড়ে আছে, গায়ের মাংসগুলো যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে ছিঁচে নিয়ে কেটে নিয়ে চলে গেছে, শুধু হাড়গোড়গুলো পড়ে আছে। সেইখান থেকে তো ওই চরটির নাম দেয়া হয়েছে নরকঙ্কাল চর। ওই জন্যে বলি এই মাঝিদের জিজ্ঞেস কর, ওরা যেখানেই যাক মাছ ধরতে, ওরা কিন্তু চরে কেউ ওঠে না। এমন সময় দেখি আরাবুল মাঝি আসছে, দরজা টোকা দিল, সায়ন বাড়ি আছিস? হ্যাঁ, আরাবুলদার গলা আমি চিনতে পারলাম। আমি দরজা খুলে বললাম, হ্যাঁ আরাবুলদা বলো। না, বলছিলাম যাবি নাকি ইলিশ ধরতে? তুই তো জানিস না ধরতে, কিন্তু তুই আমার নৌকায় বসে থাকবি আর আমি ইলিশ শিকার করবো, সকালেই বাড়ি চলে আসবো। বাবা তো ভীষণ রেগে গেল। বাবা আরাবুল মাঝিকে বলল, শোনো আরাবুল, ছেলেটার সঙ্গে ঘোরো, মিশছো মেশো, আমার ছেলেটা কিন্তু ওই মাঝি হওয়ার জন্য জন্মায়নি, বেশ পড়াশোনা শিখিয়েছো, একটা চাকরি বাকরি নিশ্চয়ই পেয়ে যাবে, তুমি ওকে খবরদার ওই নদীতে মাছ ধরতে নিয়ে যাবে না। বাবাকে আমি থামি, বাবা থামো না, আরাবুলদা কি বলতে চাইছে? আচ্ছা আরাবুলদা, বলছি তোমরা যে মাছ ধরতে যাও মাদলা নদীতে, তোমরা ওই নরকঙ্কাল চড়ে কোনোদিন উঠেছো বা ওই চড়ে কি ওঠো? আরাবুলদা যেন চোখ মুখটা কেমনভাবে আমার দিকে তাকালো একটা বিশ্রীভাবে, এবং ওনার যেন একটা চোখে মুখে ভয়ের ছাওয়া দেখলাম। উনি বলল, দেখ সায়ন, আমি মাছ ধরতে যাই, আমি জেলে, কিন্তু ওই চরে
আমি আজও যাইনি, আর ভবিষ্যতেও কোনোদিন ওই চড়ে যাব না। একটা সময় শুনেছি। হ্যাঁ শুনেছ, বলো বলো বলো। বাবা যেন ওকে ভেঙচি কেটে বলল। বাবার কথায় আরাবুল একটু বিরক্ত হয়ে বলল, আরে আরে বলছি তো মেশমারি, বলছি ওই চড়ে এক সময় বউ বাচ্চা পুরো ফ্যামিলি সমেত নাকি ওই চড়ে রাতারাতি গায়েব হয়ে গেছিল, শুধু হাড়গোড়টুকু পাওয়া গেছিল। সেখান থেকে ওই চড়ে, ওই নরকঙ্কাল চড়ে আমি চাই না ভাই। আমরা চড়ে যাব কেন? নদীর মধ্যখানে থাকবো, সারা রাত ধরে ইলিশ শিকার করব, সকালে বাড়ি চলে আসব। বাবা একটু বিরক্ত হয়ে ঘরের মধ্যে চলে গেলেন। সেই ফাঁকে আমি আরাবুলদাকে বললাম, দাদা একটা কথা বলবো? হ্যাঁ বল ভাই বল। বলছি রাতে বাবা যখন ঘুমিয়ে পড়বে আমি তোমার সঙ্গে বেরিয়ে যাব, নদীর স্রোতে একটু গা ভাসিয়ে আসবো আর ইলিশ শিকার করবো। তোমরা তো প্রায় যাও, কিছু তো হয় না, আর আমি একদিন গেলে বা কি হয় বলো? সে কথা ঠিক, আর আমিও চাই তুই একটু আমার সঙ্গে চল, তোকে নদীটা ঘুরিয়ে নিয়ে আসি। সেই মতো সেদিনকার রাত 10টা নাগাদ বেরিয়ে পড়লাম নদীর পাড়ে আরাবুলদার সঙ্গে যাওয়ার জন্যে। আরাবুলদা মাঝি নদীর চড়ে অপেক্ষা করছিল আমার জন্যেই। আমি আরাবুলদার সঙ্গে নৌকে উঠে পড়লাম। বেশ গ্রাম ছাড়িয়ে নদীর মধ্যখানে চলে গেল আমাদের নৌকোটি। বেশ আরাবুলদা জাল পেতে দিয়েছে। সেই সময় বেশ কিছু মাছও, ইলিশ মাছ নদীতে থেকে তুলে নৌকোর খোলে আরাবুলদা রাখছে আর বলছে, কিরে সায়ন কেমন লাগছে বল নদীতে? আরাবুলদা খুব ভালো লাগছে, এই নদীতে আমার যে এত ভালো লাগবে বা এত সুন্দর জায়গা আমি কোনোদিন ভাবিনি। কি সুন্দর আধ ভাঙা চাঁদ উঠেছে আকাশে, আর ঝিকমিক করছে নদীর জলটা, যেন নদীর জলটা যেন একটা ফুলের মালা হয়ে উঠছে মাঝে ঢেউয়ের সঙ্গে। খুব ভালো লাগছে আরাবুলদা। আরাবুলদা নদী থেকে মাছ তুলে নৌকো খুলে ঢেলে রাখছে, জাল থেকে মাছ ছাড়িয়ে আবার জাল পাচ্ছে, আর নদীর জলটা যেন ঝিকমিক করছে। কিন্তু পূর্বের দিকে যেন একটা গাঢ় কালো মেঘ জন্মেছে। আমি আরাবুলদাকে প্রশ্ন করলাম, এই আরাবুলদা পূর্ব দিকে দেখো যেন একটা মেঘ বসেছে, একটা গাঢ় কালো মেঘ, এরম লাগছে না? হ্যাঁ রে, আমিও দেখছি একটা মেঘ বসছে, কিন্তু ওরম তো প্রায় বসে, ও নিয়ে ভয় পাস না, ও মেঘ বসছে, ও উড়ে চলে যাবে অন্যদিকে, উনি তোর ভয় নেই। ধীরে ধীরে আকাশটা গেল গাঢ় কালো অন্ধকারে ছেয়ে, এত বিভৎসভাবে আলোটা ছেয়ে গেল। ধীরে ধীরে হাওয়া বইতে শুরু করলো, একটা কনকনে ঠান্ডা হাওয়া। প্রথমে হাওয়াটা খুব ধীর গতিতে আসছিল আমাদের গায়েতে, কিন্তু আস্তে আস্তে বোঝা গেল হাওয়া তো হাওয়া নয়, একটা সাইক্লোন তৈরি হয়েছে আকাশের মধ্যে। নৌকোর যে দড়ি ছিল গ্রাপি, সেই নদীর পাটাতন উঠে গেল। নৌকোটা যেন বুনো ষাঁড়ের মতো হ্যাঁচকা দিয়ে এনে চলল নদীর এ প্রান্ত থেকে আর প্রান্তে। আমি হাঁক দিলাম, এই আরাবুলদা নদীর নৌকোটা কোথায় যাচ্ছে, আর এই নৌকোটাকে সামাল দাও। আরাবুলদা নৌকোর ওমানা থেকে আওয়াজ দিল, দেখ সায়ন, এই নৌকো আর ঠেকানো যাবে না, খুব জোরে ঝড় উঠেছে, যেদিকে পারিস সেদিকে পালিয়ে চল, আর এই নৌকো ডুবে যাবে। নৌকো থেকে ঝাঁপ দিল আমি আরাবুল, কিন্তু ঝাঁপ দিয়ে যাবো কোথায়? অনেক কোটা জলও খেলাম, ওই নদীর নোনা জল। তারপরে যখন ঠেলে উঠলাম তখন ঝড় থামেনি, ঝড় তখন বয়েই চলেছে।
একটা চড়ে এসে উঠলাম। ও চরটা চিকচিক করছে রূপালি সাদা রঙের বালির ওপরে। ধীরে ধীরে ঝড় থেমে গেল। আশেপাশে আরাবুলদাকেও দেখতে পাচ্ছি না। ঝড় থেমে যাওয়ার পরে আরাবুলদাকে আর দেখতে পাচ্ছি না। কিন্তু আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। চাঁদের আলো ফুলল জ্যোৎস্নার মতো। তখন তাকিয়ে দেখি আমি দাঁড়িয়ে আছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যিখানে। বিশাল বড় এই দ্বীপটি, চারিদিকে রূপলি বালির চর চিকমিক করছে চাঁদের আলোতে। কিন্তু এত রাতে না আছে কোনো নৌকো, না আরাবুল মাঝি, না কিছু। শুধু আমি কোনো রকম সাঁতার দিয়ে উঠেছি ওই দ্বীপটার ওপরে। আমি যাব কোথায় এই চিন্তা করছি। এমন সময় দেখি একজন লোক দূর থেকে লাঠি হাতে হেঁটে আসছে। হাতে একটা বড় লাঠি, মাথায় একটা পাকড়ি, গোপগুলো খোঁচা খোঁচা। আস্তে আস্তে আমার কাছের দিকে এসে বলল, সাদা পাঞ্জাবি ধুতি পরা ওই ভদ্রলোক। চিনতে পারলাম না কে ওই ব্যক্তি, কিন্তু হ্যাঁ, মুখটা অনেকটাই কালো ঢাকা দেওয়া। কালো কাপড়ে ঢাকা দেওয়া ওই ভদ্রলোক প্রশ্ন করলো আমাকে, কে কে তুমি? আর কি নাম তোমার? আর তুমি বা এত রাতে এই নদীর চড়ের এই নরকঙ্কাল চড়ে তুমি কি করছো? আমার চেতনা ভেঙে গেল। আমি জিজ্ঞেস করলাম, আরে এই চরটার নাম কি নরকঙ্কাল চর? হ্যাঁ, এই চরটার নাম নরকঙ্কাল চর। কিন্তু তুমি এই চরে কি করছো? এই চরটা তোমাদের জন্য নয়। ঠিক আছে, এই চরের কথা অনেক শুনেছি আমার বাবার মুখে, কিন্তু এখন এই চরটা আমাদের নৌকো ডুবে গেছে। আমি আরাবুল মাঝির নৌকোয় এসেছিলাম, নৌকো ডুবে গেছে। কিন্তু আপনি কোন নৌকোয় ছিলেন যে নৌকো ডুবে কি আপনি এখানে এসছেন? বুঝলাম না, আপনাকে চিনতেও পাচ্ছি না। আপনি কি আমাদের আত্মারামপুর গ্রামের মানুষ, না অন্য কোনো গ্রাম থেকে এসছেন? লোকটি একটু বিভৎস হাসি হেসে আমার দিকে আর দুপায়ে এসে বলল, আত্মারামপুর গ্রামের কথা বলছো তো? হ্যাঁ, আমি ওই গ্রাম থেকে দীর্ঘদিন আগে মাছ ধরতে এসেছিলাম এই চড়ে। সেই চড়ে আসার পরে আর ফিরে বাড়ি যেতে পারিনি। বিশাল ঝড়ে আমাদের নৌকো ডুবে যায়, আমরাও সব ডুবে মারা যাই নদীতে। কিন্তু জলের ঢেউতে আমাদের লাশগুলো এসে উঠেছিল এই বালির চড়ে। সেই বালির চড় আসার পরে আমাদের লাশগুলোকে রাতের বেলা ওই নদী থেকে কুমির, কাঁট বেয়ে উঠে আসে, আমাদের শরীর থেকে মাংসগুলো টুকরো টুকরো করে কেটে খেয়ে ফেলে। আর আমাদের কঙ্কালগুলো পড়ে থাকে এই নদীর চড়ে। হ্যাঁ, সকালবেলা অনেক লোক এসেছিল বটে। ওরা এসে না করেছে আমাদের এই কঙ্কালটা সপ্তাহ সমাধ, না করেছে আমাদের শ্রাদ্ধ শান্তি। তাই আমরা এই চড়ে বিষাক্তভাবে ঘুরে বেড়াচ্ছি। যে আসে তার ঘাড় মোটকে আমরা
তার রক্ত পান করে। শুধু মানুষ নয়, মাছ চিংড়ি পর্যন্ত আমরা জ্যান্ত চিবিয়ে খচমাচ করে খেয়ে ফেলি। আমি আমি তোকেও খাবো। আমার তো ভয়ে পাটা শিউরে উঠলো, সারা শরীর কাঁটা দিয়ে উঠলো। এই সময় আরাবুল মাঝিও নেই, কেউ নেই। আর আর এই চড়ের মধ্যে একজন লোক এরকম বাজে ভয়ে কথা বলছে, শুনে রাগও হচ্ছে, ভয়ও পাচ্ছে। ভাবছি সত্যি তো এই লোকটা বা এসে কোথা থেকে। আমি সেই মতো জোরে হাঁক পারলাম, আরাবুল দা, আরাবুল দা, তুমি কোথায়? তুমি কি বেঁচে আছো? কোনো আওয়াজ নেই, না আরাবুলের আওয়াজ, না কারোর আওয়াজ, না কোনো মানুষের আওয়াজ। কিন্তু লোকটি আমার সামনে ওইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি পেছন থেকে কটা ছোট ছোট বাচ্চা একটা ডেড বডি টানতে টানতে নিয়ে আসছে। কে ওটা? আর কারাবা ওরা টেনে আনছে একটা লাশ। চাঁদের আলোয় দেখি, এ তো আরাবুল দার লাশ। আর এই বাচ্চাগুলো কারা? মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখন আমার। আমি প্রশ্ন করলাম, আরে এই বাচ্চাগুলো আরাবুলদার মৃতদেহটাকে টেনে আনছে কেন? আমার প্রশ্ন করার আগে সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটি, সেই কঙ্কাল মানুষটি আমাকে হেসে উত্তর দিল, তুমি যে প্রশ্ন করবে সেটা আমি জানি। তুমি বলবে এই বাচ্চাগুলো কারা? এগুলো আমার 3 সন্তান, জলি, আলু আকবর, হোসেন। এরা 3 জন ওদিন রাতে আমার সঙ্গে মাছ ধরতে এসেছিল। সেই তখনই এরা মরে গেছে ওই ঝড়ের তাণ্ডবে পড়ে। আমাদের লাশগুলো ওই গ্রামের লোক নিয়েও যায়নি, না করে দিয়েছে কবর, আর না দিয়েছে শ্মশান। আমার ছেলে মেয়েগুলো আজও আত্মা হয়ে ঘুরে বেড়ায়। হয়তো ওই আরাবুল মাঝির মৃতদেহটাকে টেনে নিয়ে আসছে ওর মাংসগুলো আমরা খাবো বলে। আমিও খাবো, তুই থাম, আমরা এই লাশটা খেয়ে উঠি, তারপরে তোর বাড়ির তো সময়। তোকে তো গলায় কামড় দিয়ে তাজা রক্ত পান করবো আমরা। সে খুব বিভৎস একটা আওয়াজ। তারপরে আমার জ্ঞান হারিয়ে যায়। সকালে উঠে দেখি আমি গ্রামের ডাক্তারখানায় একটা চেম্বারে ভর্তি। ডাক্তারবাবু আমাকে জ্বরের ওষুধ দিয়েছে। আমি প্রশ্ন করলাম, আমি এখানে এলাম কি করে? ডাক্তারবাবু মনির ভাইকে দেখিয়ে বলল, ওই মনির ভাইকে দেখো। মনির ভাই আমাদের গ্রামের খুব পুরনো একটা জেলে। উনি বলল, রাতের বেলা তুমি চড়ে অজ্ঞান হয়ে পড়েছিলে, তোমাকে ওই চড় থেকে তুলে এনে আমি ডাক্তারখানায় ভর্তি করেছি, নাহলে তুমি মারা পড়তে। কেননা আধা ঘন্টা পরে নদীতে বান আসতো, সেই বানে ওই নদীর চরটা ডুবে যেত এবং তুমি জলে ডুবে মারা যেতে। অনেক কষ্টে নিজের জীবন ফিরে পেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এতক্ষণ শুনলেন নদীর চরের নরকঙ্কাল এই গল্পটি। যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।